ঈশার উপর প্রতিশোধ নিতে তার বইগুলো জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়ে আইএস অফিসার বানানোর স্বপ্ন শেষ করে দিল জেঠিমা। রেগে গেল সূর্য। এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঈশা তখন সূর্যের বাবার কাছে এসে তাকে জুতা পরিয়ে দেওয়ার চেষ্টা করে। সূর্যের বাবা তখন বলে, তুমি আমার মেয়ের মতো, তুমি কেন আমার পা ছবে? তখনই ঈশা বলে, আপনার তো ছেলে রয়েছে, ছেলে তো অবশ্যই পা ছুতে পারে। তখনই সূর্যকে ডাক দেয় আর সূর্য তখন মনে মনে বলে, কত বছর পর আজকে আমি আমার বাবার পা ছোবো, তাকে কত বছর পর আমি জুতো পরিয়ে দিব। এই বলে তখন সূর্য চোখের জলগুলো ফেলতে শুরু করে। চোখের জলগুলো ফেলে তখনই তার বাবার জুতাগুলো পরিয়ে দিতে শুরু করে। আর তার বাবা এইসব কিছু দেখে তাকে আশীর্বাদ দিতে শুরু করে। এদিকে বাবা এবং ছেলের এই করুণ দৃশ্য দেখে জেঠিমা এবং ঈশা ভীষণ রকম আবেগব্রুত হয়ে যায়। সূর্য মনে মনে বলে, বাবার এতটা কাছে আমি কোনোদিন আসিনি। এদিকে সূর্যের বাবা সূর্যকে আর কোনো কথা না বলে সেখান থেকে উঠে চলে যাচ্ছে নানা বাহানা ধরে। আমাকে এক্ষুনি বের হতে হবে, এক মুহূর্তে এখানে থাকতে পারবো না। তখনই সূর্যের বাবা সেখান থেকে চলে যায়। আর তখনই সূর্য মনে মনে বলে, এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম, কতদিন পর আমি বাবার আশীর্বাদ পেলাম। বাবা অন্তত আমার মাথায় হাতটা তো রাখলো, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। অন্যদিকে জন্মাষ্টমীর পুজোর অনুষ্ঠানের জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে শুরু করে জেঠিমা। জেঠিমা ঈশাকে ডাকাডাকি করতে শুরু করে, মহারানী কোথায়? হ্যাঁ, কাজবাজগুলো কে করবে? প্রত্যেকটা টিফিন বাড়ির মধ্যে খাবার দিতে হবে না? এর কিছুক্ষণ পরই সেখানে চলে আসে আনিল আর অদিতি। আনিলকে দেখে ভীষণ রকম খুশি হয়ে জেঠিমা বলে, ও তুমি চলে এসেছো? তখনই আনিল বলে, আপনি চিন্তা করবেন না মা, আমি খাবারগুলো বেরিয়ে দিয়ে যাব, আপনি আমি থাকতে এত চিন্তা কেন করছেন? এই বলে তখন সমস্ত ড্রাগস সমস্ত টিফিন বাটির মধ্যে সে ড্রাগসগুলো রেখে যায় আড়াল থেকে, যাতে করে কেউ দেখতে না পায়। তখনই জেঠিমা বলে, তোমার মতো এরকম মেয়ের জামাই পেয়ে না আমি ভীষণ রকম খুশি, এতটা হেল্প করো আমার। তখনই আবার আনিল বলে, হ্যাঁ মা, এখন আমাকে আবার যেতে হবে, আমার আবার একটা কাজ রয়েছে। এই বলে তখন বেরিয়ে পড়ে। দরজার সামনে এসে চিন্তা করতে থাকে, যত বড় রিস্ক তত টাকা, এই কাজটা আমাকে করতেই হবে, কোনোভাবেই যেন এবার হাতছানি না হয়। এর কিছুক্ষণ পরেই ঈশা সেখানে চলে আসে। আর ঈশাকে দেখে তখন জেঠি প্রশ্ন করে, কি ব্যাপার, পায়ের মধ্যে কি তুমি মেহেদি দিয়ে রেখেছো নাকি? এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছ? তখনই আবার ঈশা বলে, না, ওই জিনিসগুলো উপরে ছিল তো সেজন্য আসতে একটু দেরি হয়েছে। কিন্তু জেঠিমা একটা জিনিস কি জানেন, আমার হাতে না একটা শার্টের বুতাম রয়েছে, এই বুতামটা কার আপনি কি চিনতে পারছেন? বা কার শার্টের বুতাম সেটা কি বলতে পারবেন? জেঠি তখন আনিলকে ডাক দেয়। আনিল ভয় পেয়ে যায়, এখন বুঝি আমার সমস্ত পর্দা ফাঁস হয়ে যাবে, আমি বুঝি এখন আমার শাশুড়ি মায়ের কাছে ধরা পড়ে যাব। তখনই আনিল পিছনে ফিরে তাকায়। আর তখনই তার শাশুড়ি অর্থাৎ জেঠিমা বলতে শুরু করে, আরে এই বুতাম দিয়ে তুমি কি করবে ঈশা? হ্যাঁ, আমার এই জামাইকে দেখো কতটা ভালো, এসে আমার কাজ বাজ করে দিয়ে যাচ্ছে, আর তোমার কোনো দেখা সাক্ষাৎ পাচ্ছি না আমি, এই বুতামের চিন্তা বাদ দাও। এই বলি তখন বুতামটা ফেলে দেয়। ঈশা তখন বুতামটা হাতে নিয়ে বলে, এর মধ্যে রয়েছে রহস্য, এই রহস্য আমাকে খুঁজে বের করতে হবে, তার সঙ্গে আমাকে দেখা করতেই হবে। অন্যদিকে পুরো মহল্লায় মিষ্টি বিতরণ করছে সূর্য। সূর্য বলে, আজকে আমি ভীষণ খুশি, আজকে আমি আমার বাবার কাছে যেতে পেরেছি, আজকে আমার বাবা আমাকে আশীর্বাদ দিয়েছে, কত বছর পর তার পা ছুতে পেরেছি, এর থেকে আনন্দের কি হতে পারে বল? তাই পুরো মহল্লা পুরো পাড়ার মধ্যে আজকে মিষ্টি বেলিয়ে দে, এই খুশিতে আমি আজকে মিষ্টি বেলাবো। অন্যদিকে আনিল ঘরের মধ্যে এসে তখন তার শার্টটাকে খুলে ফেলে। শার্টটা খুলেই তখন বলে, এই শার্টটা কোনোভাবে রাখা যাবে না, যদি ঈশার কাছে ধরা পড়ে যায় তাহলে সমস্ত কিছুই শেষ হয়ে যাবে। বলি তখন আনিল তার পরনের শার্টটা খুলে একটা ব্রিকটিসের মধ্যে রেখে দেয়, যাতে করে কেউ কোনোদিন খুঁজে বের করতে না পারে। অন্যদিকে জন্মাষ্টমীর পুজোর আয়োজনের সমস্ত লিস্ট করে নেয় ঈশা। ঈশা তখন বলে, এর মধ্যে সকল কিছু লিখে নিয়েছি, আমি আমার পছন্দ মতো রান্না বান্না করবো। এর কিছুক্ষণ পরে সূর্য এসে বলে, আর কি করছোটা কি? ডক্টর ফোন করেছে, তোমাকে এক্ষুনি যেতে হবে, চলো। এই বলেই তখন ঈশার হাতটাকে বেঁধে ফেলে। ঈশা তখন বলে, 2 মিনিট দাঁড়াও না। সূর্য তখন বলে, একদম না, 2 মিনিট দাঁড় একদম করানো যাবে না, আমি ডক্টরকে ফোন করছি। ডক্টরকে ফোন করে সূর্য আর ফোন করে বলে, আমি আপনার পেশেন্টকে নিয়ে আসছি, আপনি থাকবেন তো? এই বলেই তখন সূর্য ঈশাকে টানতে টানতে বাইরে বেরিয়ে করে নিয়ে যায়। এসব কিছু দেখে প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করে জেঠিমার উপর। না না, কোনোভাবেই এভাবে আমি থেমে থাকবো না, প্রতিশোধ আমাকে নিতেই হবে। অন্যদিকে বান্টি ফোন করে সূর্যকে সেই গুন্ডাদের কথা সমস্ত কথাই খুলে বলতে শুরু করে। তখনই সূর্য বলে, এখন আমি কিছু করতে পারবো না রে, এখন আমি ঈশাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি। এদিকে ঈশা তখন বলে, আমি না হয় সূর্য তোমার সঙ্গে যেতাম। তখনই সূর্য বলে, আর তুমি কোথায় যাবে? ওই গুন্ডাদের পক্করে পড়ে কি তুমি শেষ করে দিবে নিজের জীবনটা? সূর্যের দিকে তাকে ঈশা তখন বলে, না হয় তুমি যাও, আমি না হয় একা একা ডাক্তারের কাছে চলে যাব। সূর্য বলে, তুমি যেতে পারবে তো, আমাকে প্রমিস করো। তখনই সূর্যের কাছে প্রমিস করে ঈশা। আর সূর্য তখন বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। ঈশা মনে মনে বলে, এখন সেখানে যদি যেতে চাই আমার তো টাকা লাগবে, আমার পার্সের মধ্যে টাকাটা নিয়ে আসি। ঘরের মধ্যে এসে দেখতে পায় সে টাকার ব্যাগটা পুরে ছারখার হয়ে গিয়েছে, আগুন জ্বলছে ধাউ ধাউ করে। আর এসব কিছু দেখে রীতিমতো চমকে উঠে ঈশা। তখন সে পার্সটাকে আগুনের ভেতর থেকে
বের করার চেষ্টা করে। সূর্যের বাবা এসে বলে, কি করছোটা কি, এই পার্সের মধ্যে কি রয়েছে? তখনই ঈশা বলে, পরিবারের একটা ভরসা ছিল এই পার্সের মধ্যে, আমি জমিয়ে রেখেছিলাম 7,000 টাকা, এই পরিবারটার খরচ, এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না, সেটা পুড়ে গেল কি করে? তখনই আবার জেঠিমা বলতে শুরু করে, ও নিজে এখন পুড়িয়ে এখন নাম দিচ্ছ অন্য কারো, তাই তো? তুমি নিজেই তো পুড়িয়েছো আর তুমি মিথ্যে কথা বলার চেষ্টা করছো। তোমার হাতে অবশ্যই কোনো টাকা পয়সা ছিল না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি কোথা থেকে টাকা জমাবে? তখনই ঈশা বলে, ওই তো বাজার খরচ থেকে একটু একটু করে আমি টাকা জমিয়েছিলাম, ভেবেছিলাম অষ্টমঙ্গলায় কিছু একটা করব, আর আমি নিজে কেন এটা পুরাতে যাবে সেটাই তো বুঝতে পারছি না। অন্যদিকে বাড়ির মধ্যে একটা পার্সেল আসে, সেই পার্সেলের মধ্যে ছিল একটা কাপড়। এদিকে তখনই সূর্যের বাবা তখন বলে, আরে ভাবি কি করছোটা কি? হ্যাঁ, ঈশা হয়তো বা ভুলেও এই কাজ করবে না, ঈশা কেন নিজের ক্ষতি করতে যাবে? তখনই আবার জেঠি বলে, কেন করতে যাবে সেটা তো আর জানি না, এখন ঠিক বুঝতে পারছি, এখন প্রমাণটাকে শেষ করে দেওয়ার জন্য এগুলো পুড়িয়ে ছারখার করে দিয়েছে। অন্যদিকে জেঠিমার সামনেই সে কাপড়টা পড়ে যায়, আর জেঠিমা তখন প্রশ্ন করে, এই কাপড়টা কোথা থেকে এলো? তখনই সে কাপড়ের বিষয়ে কেউ কোনো কিছুই কথা বলতে পারে না। এত কাপড়, এত নোংরা কাপড় তো আমাদের পরিবারে কেউ পরে না। ঠিক সেই মুহূর্তে ঈশার উপর সমস্ত দোষ চাপিয়ে দেয়। তখনই আবার জেঠি বলে, ও এতক্ষণে বুঝতে পারছি ওই টাকা জমানোর নাম করে এই সমস্ত কাপড় কেনা হচ্ছে, তাই তো? ঈশা তখন বলে, না একদমই না, একদমই না জেঠিমা, আমি কাপড় কিনিনি, এগুলো কোথা থেকে এলো সেটাও আমি জানি না, বিশ্বাস করো। তখনই জেঠিমা বলে, আমি আর কোনো বিশ্বাস করতে চাই না, এখন তোকে আমি কোনোভাবেই সহ্য করব না, তোর সমস্ত জিনিসপত্র আমি পুড়িয়ে ছারখার করে দেবো। আইএস অফিসার হবি তাই না, সমস্ত কিছু আমি ছারখার করে দেবো। এ বলে তখন ঘর থেকে বইগুলো নিয়ে আসে। সূর্য এসে বলে, জেঠি কি হচ্ছেটা কি, এগুলো কেন পুরানো হচ্ছে? জেঠি তখন সমস্ত কিছুই খুলে বলে, তোর তোর স্ত্রী হেরে গিয়েছে আমার কাছে, আমাকে কি বলেছিল, সে নাকি টাকা জমিয়ে অষ্টমঙ্গলা পালন করবে, কিন্তু এখন তো কোনো টাকা পয়সাই নেই, বরং এই টাকাগুলো দিয়ে কি কাপড় কিনে এনেছে। তখনই আবার সূর্য ঈশার কাছে এসে বলে, ঈশা যে, তার মানে কি আপনি হেরে গিয়েছেন নাকি? তখনই সূর্যের দিকে তাকে ঈশা বলে, কি করব, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আমি এই সমস্ত কিছুই করিনি। এদিকে সূর্য জেঠিকে বোঝানোর চেষ্টা করে, একবার ভেবে দেখলে হয় না, এখানে বইয়ের তো কোনো দোষ নেই। জেঠি তখন বলে, যেহেতু হেরে গিয়েছে তোর স্ত্রী, আর সেহেতু এখন তার শাস্তি পেতেই হবে। এই বলেই তখন জেঠি আগুন ধরিয়ে দেয় সেই বইগুলোর মধ্যে। আর মনে মনে ঈশা মনে মনে বলে, তাহলে কি আমার আর আইএস অফিসার হয়ে উঠবে না?